দৈনিক সংগ্রামের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি ইব্রাহিম খলিল। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রবাসী সাংবাদিক, দৈনিক সংগ্রামের প্রবাস জীবন অনুষ্ঠানে জনাব তৌহিদুল করিম মুজাহিদ। তিনি ইংল্যান্ডে বসবাস করছেন এবং সাংবাদিকতা করছেন। বাংলাদেশেও তিনি সাংবাদিকতা করে গেছেন, অর্থাৎ তিনি পেশা থেকে বের হতে পারলেন না। তার জীবনের রং আমরা জানতে চাইব, জীবনের বৈচিত্র্যগুলো। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মূলত যদি হোম অ্যান্ড অ্যাবোর্ড যদি বলি, যে দেশ এবং বিদেশ দুইটার একটা জীবনের দুইটা পার্ট আছে। এক হলো বাংলাদেশে ছিলেন এবং এখন বেশ একটা সময় আপনি ইংল্যান্ডে বসবাস করছেন। যদি এইভাবে বলি যে আসলে সিভিলাইজড অর্থাৎ সভ্য দেশে আপনি এখন আছেন, একটা সময় বাংলাদেশে ছিলেন, দুই দেশের আসলে জীবনের রংটা কীভাবে আপনি পার্থক্য দেখাবেন আমাকে? আসলে সভ্য অসভ্য বলে কিছু নাই, আমরা সবাই সভ্য। হ্যাঁ, একটু উন্নত দেশ, আমরা এখনও উন্নত ওইভাবে উন্নয়নের যে মাপকাঠি সেটাতে আমরা হয়তো আসতে পারিনি, যে জন্য আমরা এখনও আমাদেরকে অনুন্নত বলা হয়। বাট অবশ্যই কিছু বিষয়ে তো মোরাল পার্থক্য আছেই। তবে বাংলাদেশের যে বৈচিত্র্য, যে আচার, যে কৃষ্টি কালচার, যে সংস্কৃতি, যে আত্মিক যে সম্পর্ক একজন আরেকজনের সাথে, এইটা আমরা অনেক মিস করি ওখানে। বাট ওখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার, যেহেতু আমি লন্ডনে বাস করি, এটাকে অনেকটা গ্লোবাল রাজধানীও বলা হয়ে থাকে, সারা বিশ্বের একটা রাজধানী হিসেবেও চিহ্নিত হয়। একটা খুব গুরুত্বপূর্ণ শহর, যেখান থেকে সারা বিশ্বের রাজনীতি, পট পরিবর্তন এবং অনেক কিছুই সেখান থেকে আসলে অবজার্ভ করা বা নিয়ন্ত্রণ করা, এক্স্যাক্টলি গবেষণা করা, এগুলো সব কিছুই ওখান থেকে অনেকটা হয়ে থাকে। তো যে কারণে এটা একটা খুব ভালো সুযোগও বলা যেতে পারে যে ওখান থেকে বাংলাদেশকে একটু ভিন্নভাবে দেখা। তো অবশ্যই আপনি নিজেও বুঝেন যে আমরা যখন যেটার মধ্যে থাকি, ওটা থেকে ওইটার অবয়বটা কত বড় এটা বোঝা যায় না। কোরম্যাং বুঝে না যে ওর চারপাশটা কতখানি। তো এরকমই একই রকম আমরা যখন এখানে ছিলাম, তখন আমাদের নিজেদের ব্যাপারে আমাদের যে ধারণা, আমাদের যে চারপাশের যে অবয়বটা আছে, এটা আমরা বুঝতাম না। বাইরে গেলে ওটা আরও মানুষ ফিল করে, তখন দেশের প্রতি যেই ভালোবাসাটা অনেক বেশি তাদের মধ্যে জাগ্রত হয়। এবং বাইরে থাকলে যেটা হয় যে বাংলাদেশের ব্যাপারে ভালোবাসা, আত্মীয় পরিজনদেরকে মিস করা, এখানকার যে সময়গুলো আমাদের ফেলে যাওয়া, সেই সময়গুলো আমাদেরকে টানে। তো স্বাভাবিকভাবেই বৈচিত্র্য তো অবশ্যই আছে। বিদেশের জীবন আর স্বদেশের জীবনের মধ্যে অনেক পার্থক্য, এটাকে আপনি অনেকভাবেই ব্যাখ্যা করতে পারেন। বাংলাদেশে এক ধরনের সাংবাদিকতা করে গেছেন এবং নিশ্চয়ই ওই ইংল্যান্ডে গিয়ে সাংবাদিকতার ঢংটাও পরিবর্তন হয়েছে। এই দুটা পার্থক্য যদি আমাকে একটু করেন, যে বাংলাদেশের ঢংটা কীরকম ছিল আর ওইখানকার এটা। বাংলাদেশ তো আসলে অনেক সংবাদের দেশ, এখানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, পরিবর্ধন হচ্ছে, বিপদ হচ্ছে, আপদ হচ্ছে, দুর্ঘটনা ঘটতেছে, যেগুলো কোনো আসলে লিমিটলেস, যেটা কোনো সিস্টেম নাই, যেটার মানে সঠিক কোনো পরিসংখ্যান নাই বা ধারণা নাই। এই জন্যে আমরা প্রতিনিয়তই দেখা যায় যে এখানে সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত নিত্য নতুন সংবাদ পরিবেশন করতে পারে। বাইরে যেটা হয় যে খুব সিস্টেমেটিক একটা দেশে আমরা বাস করি, যেখানে সব কিছু খুব সিস্টেমেটিক। ফলে একটা অ্যাক্সিডেন্ট হলেও হ্যাঁ সব কিছু অনেকটা কন্ট্রোল, মানে ওখানে আপনি যা খুশি করে যাবেন, বিষয়টা এরকম না। এবং এটার জন্য আপনাকে এমনভাবে সুন্দর করে মেজারমেন্ট করা হয়, যেমন আমরা যারা মুসলমান তারা মনে করি যে আল্লাহ আমাদের দেখছে না, একটা ভয় আছে। ওই সব দেশে যেটা মনে হয়, ওখানে যারা বাস করে তাদের কোনো না কোনোভাবে ক্যামেরা দেখতেছে অথবা কোনো কিছু দেখতেছে, যে কারণে তারা রাস্তায় যখন চলে তখন তারা সেই সাবধানতা অবলম্বন করে। ফলে গাড়ি দুর্ঘটনা বলেন বা অন্যান্য যে কোনো বিষয় বলেন, অনেক বেশি একটু টাইট শিডিউলের মধ্যেই চলে, মানুষ নিয়ম মেনে চলে, নিয়ম ভাঙে না। নিয়ম ভাঙলে তার একটা লং টার্ম একটা বিচারের সিস্টেম আছে, যেটা তাকে নানাভাবে সামাজিকভাবে তাকে মানে একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে, যেখান থেকে তার ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে সে সাফারার হবে, যে কারণে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। এখানে যেটা নাই, এখানে খুব ওভার স্বাধীনতা, যা খুশি তাই করছেন, যা খুশি তাই বলছেন। ইভেন আপনি অন্যায় করলে এর বিচারে গেলেও সেখান থেকে আপনি রিলিফ পাওয়ার সুযোগ আছে। মানে অন্যায় করছেন, এই অন্যায় বোধটা আপনার মধ্যে জাগ্রত হোক আর না হোক, আপনি বের হওয়ার পন্থা ঠিকই বের করতে পারেন। ওখানে যেটা হয় যে অন্যায় করছেন মানেই আপনাকে শাস্তি যে কোনোভাবেই আসতে হবে। সো যখন আপনার জন্য আওতায় আসবেন, সেটা যে কোনোভাবেই হতে পারে, আপনার ক্রেডিট স্কোরের উপর ইম্প্যাক্ট করতে পারে, আপনার সামাজিক জীবনের উপর ইম্প্যাক্ট করতে পারে। আপনি যদি এমন কোনো অপরাধ করে থাকেন যেটা পুলিশ ইনভলভ হবে, তখন আপনি অ্যারেস্ট হতে পারেন, বিচারের মুখোমুখি হতে পারেন। নানানভাবে মানুষ সামাজিক এবং পারিবারিক এবং বলা যায় অর্থনৈতিক সকলভাবে মানুষ একটা সিস্টেমের মধ্যে থাকার কারণে মানুষকে ওই নিয়মের বেড়াজালেই থাকতে হয়।
আচ্ছা, এই তো গেল অপরাধের একটা দিক, আর ভালো কাজের দিকটা যদি বলেন। ভালো কাজের বলতে মানে কোন, মানে আমি একটা ভালো কাজ করলাম, একটা অপরাধ, আচ্ছা তো এইটাও একটা শাস্তি আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা সুফল আছে কিনা? এক্স্যাক্টলি, এটার অবশ্যই সুফল আছে। ওখানে যেমন ধরেন আমাদের দেশে আপনি ভালো কাজ করলেন মানুষ বাহবা দেয়, এর বাইরে কিছু দেয় না। কিন্তু বাইরে যেটা হয় যে বাহবার পাশাপাশি দেখা যায় যে আপনি ধরেন একটা চ্যারিটেবল কাজের সাথে ইনভলভ হলেন, ভালো কাজ করতেছেন, সরকার আপনাকে এটার জন্য, আপনি যদি আপনার একটা চ্যারিটি অর্গানাইজেশন থাকে, আপনি যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, আপনি সরকারকে ট্যাক্স পেমেন্ট করেন, আপনি বেতনভুক্ত কর্মচারী বা ইনকাম করা মানুষ হয়ে থাকেন, আপনি যদি কিছু পয়সা দেন একটা ভালো কাজের জন্য, সরকার আপনার টাকার উপরে আরও 25% টাকা দিয়ে দিচ্ছে ওই প্রতিষ্ঠানকে। হ্যাঁ, ফলে আপনি আপনার পকেট থেকে ধরেন আপনি 100 পাউন্ড দিলেন, সরকার আরও 25 পাউন্ড দিয়ে এটাকে 125 পাউন্ড করে দিচ্ছে। ওই অর্গানাইজেশন তখন আরও উৎসাহী হয়ে আরও ভালো কাজ করছে বেশি করে। তো নানাভাবে ওখানে উৎসাহিত করা হয়। একটু ফ্রিডমনেসের দিকে যদি যায়, যে বাক স্বাধীনতা থেকে শুরু করে অন্যান্য যে স্বাধীনতার কথা বলা হয়, আসলে কতটুকু ভোগ করছেন? বাক স্বাধীনতা 100%, ওখানে প্রচুর বাক স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই আপনাকে সিস্টেমেটিক হতে হবে। যেমন হচ্ছে যে এই আমাদের দেশে স্বাধীনতা বলতে বুঝি যে আমি রাস্তা বন্ধ করে মাইক জোরে জোরে বাজাবো, আপনি ঘুমাইতে পারলেন কিনা এটা কোনো বিষয় না। হ্যাঁ, উনি বলবে যে এটা আমার বাক স্বাধীনতা, উনি যা খুশি করছেন, কিন্তু ওখানে এইটা নাই। আপনার বাক স্বাধীনতা আছে, আপনি কথা বলেন, কিন্তু নির্দিষ্ট টাইম আছে। আপনার ঘুমানোর টাইম 8টার আগ পর্যন্ত আপনি শব্দ করেন, অসুবিধা নেই, 8টার পরে কোনো শব্দ করতে পারবেন না, যাতে আপনার প্রতিবেশী বা আরেকজন ডিস্টার্ব হয়। সো ওখানে নিজের বাক স্বাধীনতার পাশাপাশি অন্যের ডিস্টার্ব হওয়া থেকে রক্ষা করার জন্য নিয়ম আছে, যেটা আমাদের এখানে নাই। আপনি এমনও দেখা যায় যে আমাদের বিশেষ বিশেষ দিনগুলোতে সারা রাত মাইক বাজতেছে, আপনি যে ঘুমাতে পারছেন না, আপনার ফজরে উঠতে হবে, এই যে সেন্সগুলো আমাদের মানুষের মধ্যে কাজ করছে না, কিন্তু ওখানে নিয়ম থাকার কারণে আপনি ওটা পারবেন না। কৃষ্টি কালচারের দিকে যদি আসি, যে কৃষ্টি কালচারগুলো বাংলাদেশের যে কৃষ্টি কালচারের সাথে কতটুকু পার্থক্য মনে হয়? কৃষ্টি কালচার তো পার্থক্য অবশ্যই আছে, অনেক পার্থক্য আছে। যেটা হচ্ছে যে আমাদের বেড়ে ওঠা হচ্ছে পারস্পরিক, আমরা একজন আরেকজনের সাথে খুবই সম্পৃক্ত। আপনার ভালোবাসায় আমার, আপনার ভালোতে আমার ভালো লাগে, আপনার কষ্টে আমার দুঃখ লাগে, আপনি একটা বিপদে বললে আমি দৌড় দিয়ে যাই। ওখানে অনেক সিস্টেম থাকার কারণে অনেক সময় মানুষ এটা করতে পারে না। এবং একটা ঘটনা হলো, দুর্ঘটনা হলো, কেউ সহজে গিয়ে ধরে না, কারণ হচ্ছে যে পজিশনে আছে ওখানে রাখতে হয়, কারণ এটার আবার পুলিশি কিছু ব্যারিয়ার আছে, তারা এসে হেলথ কিছু ইস্যু আছে, সব কিছুই ওখানে যেহেতু সিস্টেমেটিক। সো আপনি দেখা গেল যে কিছু জানেন না, হঠাৎ করে আমাদের এখানে যেটা হয়, আপনি আজকেই একজনকে বলতেছিলাম যে হঠাৎ করে এখানে যেমন একজন আমাকে গতকালকে বললেন যে আমাদের বাংলাদেশে ডাক্তাররা ওনারা একাই সব, মানে উনি প্রেসক্রিপশন দিচ্ছেন, উনি হচ্ছে আপনার হেলথ অ্যাডভাইস করতেছেন, উনি আপনাকে ফুড অ্যাডভাইস করতেছেন, নিউট্রিশন দিচ্ছেন, একজনই সব দিচ্ছেন। তো আমি এটা একজনকে বলতেছি কালকে, শোনার পরে আজকে বলতেছে, উনি বলতেছে তুমি রাস্তার মাঝখানে গিয়ে শুধু বলবা যে ভাই আমার একটু শরীর খারাপ লাগতেছে, দেখবা যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দোকানদার থেকে শুরু করে সবাই তোমাকে অ্যাডভাইস করতেছে। এরপরে যদি তুমি বেশি অসুস্থ ফিল করো, তারা যদি তোমাকে হসপিটালে নিয়ে যায়, দেখবে ডাক্তার ওই একই প্রেসক্রিপশন করতেছে, এরা যারা করছে। মানে সর্বোপরি যেটা হচ্ছে যে এখানে কোনো মানে সবাই জ্ঞানী, সবাই আপনাকে অ্যাডভাইস করে, সহযোগিতা করতে চায়। এটা ভালো খারাপ দুইটাই আছে, যদিও আন্তরিকতার জায়গাটা যদি আপনি হিসাব করেন তাহলে এটা ভালো দিক, যে সবাই আন্তরিক, আপনার কষ্টতে সে কষ্ট পাচ্ছে, আপনাকে কিভাবে হেল্প করা যায় সবাই কনসার্ন। ওখানে আবার এইটাতে কনসার্ন না হয়ে তারা আরও স্বাস্থ্যগত বিষয়টা দেখে, যে ডাক্তারের বিষয়টা আমরা তো বুঝবো না সাধারণ মানুষ, আমি কেন আপনাকে অ্যাডভাইস করবো যদি এটা আপনার ক্ষতি হয়। হ্যাঁ, একটা ধরেন ফলের অ্যাডভাইস দিলাম যে এটা খান, কিন্তু এটা অ্যাকচুয়ালি যারা আপনার নিউট্রিশিয়ানস আছে তারা বলবে যে না, এটা খেলে আপনার ক্ষতি হবে এই রোগের জন্য। তো এরকম আর কি, সব কিছু খুবই গোছানো। লন্ডনে আপনার কমিউনিটির কথা বলা হয়, অর্থাৎ বাংলাদেশের অনেকগুলো মানুষ সেখানে বসবাস করেন এবং ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন চাকরি বাকরি করেন। বিশেষ করে সিলেট অংশ থেকে অনেকগুলো কমিউনিটি মেনটেন করা হয়। এই কমিউনিটি মেনটেনের ক্ষেত্রে কোনো ঝামেলা বা কোনো মতপার্থক্য হয় কিনা? না, আছে। আমরা তো আসলে বাঙালি, যেখানেই যাই আমাদের বাঙালিত্ব নিয়ে আমরা থাকি। আমাদের সামাজিক যে গোলমাল, ঝগড়াঝাটি এবং সম্পর্কের অবনতি, এগুলো আসলে আমরা আশা করি না, বাট বাইরে গিয়ে তাও দেখা যায়। তারপরও সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরপরেও আমরা অনেক অ্যাসোসিয়েট। কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন দেশের বিষয়ে কিছু আসে, সবাই সমন্বিত স্বরে একসাথে কথা বলি। তো এই জিনিসগুলো আছে অবশ্যই। বাইরে মানুষ বিভাজন থাকলেও এর মধ্যে মানুষের ঐক্যবদ্ধতাও আছে। আবার আঞ্চলিকতার কথা বলেন অথবা ওখানে সামাজিক যে বিষয়গুলো বলেন, ডেফিনেটলি সিলেটের মানুষ অনেক বেশি, অনেক আগ থেকে গেছে, যখন বাংলাদেশে কোনো মানুষ বিদেশে যেতে চেতেন না,
তখন সিলেটের মানুষরা গেছেন এবং সেখানে দেখা গেছে শুধু সিলেট শহর থেকে না, প্রত্যন্ত অঞ্চল থেকে তখন বেশি মানুষ গেছে, ফলে তাদের সামাজিক বলয়টা তারা গড়ে তুলেছে। একটা পরিবারকে যদি আপনি তারা যখন প্রতি বছর দেখা যায় যে একটা পরিবার পিকনিকে যাচ্ছে 40-50 জনের বহন নিয়ে, একটা শুধু পরিবার, কারণ ওখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মিলে চাচা ফুফু মিলে একটা বিরাট সার্কেল তারা। তো এটা ডেফিনেটলি এটা একটা গুরুত্বও আছে, তারা ওখানে নিজেদের দেশ বানায় নিয়েছে কারণ তারা দীর্ঘদিন ধরে আছে। পাশাপাশি তারা যেটা সবচেয়ে বড় কাজ করেছে, যেহেতু একটা পূর্ণভূমি বলি আমরা সিলেটকে, এই পূর্ণভূমির মর্যাদা তারা রক্ষা করেন, কারণ তারা ওখানে গিয়ে যত মসজিদ মাদ্রাসা যা দেখবেন এখানে হিউজ অবদান তাদের। তারা যে পরিমাণ ধর্মীয় বিষয়ে সচেতন এবং ধর্মটাকে ধরে রাখার জন্যে তাদের যে চেষ্টা, তাদের পকেটে 100 টাকা থাকলে ওইটাও দিয়ে দেন। এই যে আন্তরিকতা, এটা অনেক। তবে সময়ের ব্যবধানে অন্য এলাকার লোক বাড়ছে, যেমন চিটাগং, এখন বলা যায় যে চিটাগং নোয়াখালীর লোকজন বলা যায় সিলেটের পরপরই এদের অবস্থান। পাশাপাশি অন্যান্য দেশের লোকজন যাচ্ছেন। এরপরে ইউরোপ থেকে ধরেন গত 2 বছর আগের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত একটা গাইডলাইন ছিল, এর মধ্যে ইউরোপ থেকে, কারণ ব্রিটেন বের হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে, সো ওই টাইমের আগ পর্যন্ত প্রচুর ইউরোপ থেকে মানুষ ঢুকেছে ওখানে, ইংল্যান্ডে এসছে তাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা এবং অন্যান্য ফ্যাসিলিটির জন্যে। বিশেষ করে ওখানে আরবি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আবার ইংলিশে পড়াশোনা, এই বিষয়গুলো অনেকে গুরুত্ব দিয়ে চলে এসছে। সেটার সংখ্যাও অনেক, প্রায় 3.5 লাখের মতো। একটা বদনাম আছে যে নিম্ন পর্যায়ের কাজ নিয়ে বাংলাদেশের মানুষ বেশি কাজ করে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে না কেন, বা মেইন স্ট্রিমে যেতে পারছে না? এটা একটা বড় দিক। আমরা আসলে সবসময় নিজেদেরকে একটু আন্ডারমাইন করি, এটা আমাদের, আমি জানি না জাতিগতভাবেই হয়তো বা আমাদের মধ্যে বা কোনোভাবে। ইভেন আপনি দেখেন আমাদের দেশ থেকে বিদেশে যারা যায় সব কর্মচারী, মানে আপনার কি বলে, খুবই লোয়ার ক্লাস ওয়ার্কার হিসেবে যাই, অথচ আমাদের দেশে যে যোগ্য লোক নাই তা না। আপনি সব সেক্টরে আমাদের দেশে ভালো যোগ্য লোক পাবেন। তাদেরকে যদি আমাদের দেশ থেকে বাইরে পাঠানোর চেষ্টা হতো তাহলে আমাদের মর্যাদাটা হয়তো ওইভাবে ডেভেলপ হতো। তো একই ধারাবাহিকতা এখান থেকে যারা যায়, সহজলভ্য কাজ যেগুলো, সেগুলো একটু স্বাভাবিকভাবে একটু মানে লোয়ার গ্রেডের। তো অনেকে গিয়ে ওখানে অনেক প্রতিবন্ধকতাও আছে, ওখানে ভিসার বিষয় আছে, ওখানে সেটেলমেন্টের বিষয় আছে। তো একটা সময় যেটা হতো, যারা যেত তারা সবাই ওখানে কাজ করে যে টাকাটা খরচ করে তারা গেছে, কারণ আপনি জানেন আমাদের দেশ থেকে অনেক টাকা খরচ করে যায় দালালের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তাদের খরচ হয়, যদিও অ্যাকচুয়াল কস্টটা ওরকম না, কিন্তু এই সব পারপাজের মানে মানুষের ভায়া মাধ্যমে যাওয়ার কারণে অনেক টাকা খরচ করে যায়। ওখানে গিয়ে তার প্রথম যে টার্গেটটা থাকে সেই টাকাটাকে সে রিফান্ড করবে, ফেরত আনবে, যে কারণে তার কাছে কাজের কোনো লিমিট থাকে না। সে যত লোয়ার গ্রেডে কাজ হোক, ইনকাম হলেই হয়েছে। এবং 8 ঘন্টা, যদি ওখানে রেস্ট্রিক্টেড আওয়ার, দেখা গেল যে 8 ঘন্টা জায়গায় আমরা বহু ভাই আছে যারা 10 ঘন্টা 20 ঘন্টা কাজ করে, মানে 2-3 ঘন্টা ঘুমায়, সারাদিন রাত কাজ করে, এরকম মানুষও আছে। কারণ তার ডিমান্ডের উপর ডিপেন্ড করে, সে লোন করে গেছে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, অনেক কিছু আছে, যে কারণে মানুষ গিয়ে আসলে কাজের লেভেল খুঁজে না, ছোটো লেভেলের কাজগুলো ইজি পাওয়া যায়, এই জন্য ওখানে ইজি অ্যাক্সেস আছে, কুইক ঢোকে। তবে সময়ের ব্যবধানে এখন যেহেতু ভিসাগত বিষয়গুলো একটু ডিফারেন্ট, পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আগের মতো ওইভাবে আপনার পার্মানেন্ট হওয়ার জন্য, ওই দেশে রেসিডেন্স পাওয়ার জন্য কিছু ক্যাটাগরি ভাগ হয়ে গেছে। এখন যারা যাচ্ছে তাদের একটা বড় অংশই পড়াশোনা করছে, এবং পড়াশোনার যে রেজাল্ট, পড়াশোনা শেষ করার পরে তারা কিন্তু খুব ভালো জব করে, খুব স্ট্যান্ডার্ড জব করে, এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে ওখানকার কমিউনিটি, যারা কমিউনিটি লিডাররা ছিল, তারা আগে ফোকাস ছিল না, এখন তারা অনেক সচেতন। ইভেন ইউরোপ থেকে যারা এসছে তাদের বাচ্চা কাচ্চা এত ভালো রেজাল্ট করতেছে, অক্সফোর্ড ক্যামব্রিজে যাচ্ছে, যেটা আগে চিন্তাই করতাম না আমরা। এটার পিছনে ওখানকার লোকাল পলিটিশিয়ান যারা আছেন, লোকাল মেয়র যারা হয়েছেন বাংলাদেশ থেকে, তাদের বিশাল ভূমিকা আছে। তারা এডুকেশন সেক্টরে অনেক হেল্প করছেন, তারা ভালো স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিচ্ছেন। আগে অক্সফোর্ড ক্যামব্রিজের কথা শুনলে আমরা ভয় পাইতাম, এখন আমাদের বাচ্চারা এত পরিমাণ অক্সফোর্ড ক্যামব্রিজে যাচ্ছে, এটা আমাদের কাছে খুব সহজলভ্য হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই সময়ের ব্যবধানে হয়তো দেখবেন যে অলরেডি 4 জন এমপি আমাদের আছে, অনেকগুলো মেয়র আছে, কাউন্সিলর প্রচুর আছে, স্বাভাবিকভাবেই তারা মেইন স্ট্রিমে অবদান রাখছে, পলিটিশিয়ানস আছে। সো বিজনেসম্যানরা অনেক ভালো করতেছে, তারা তাদের বিজনেসও এখন মেইন স্ট্রিম পর্যায়ে অনেক ভালো। সো সব কিছু মিলে সময়ের ব্যবধানে এটা আসলে আগাচ্ছে। সো সামনে হয়তো একটা সময় দেখবেন যে আমাদের দেশের সব যারা আছে ওই দেশে সবাই কোয়ালিফাইড এবং সবাই ভালো এডুকেশন আছে, সবাই ভালো ভালো চাকরি করতেছে, ব্যবসা করতেছে। এটা হয়তো সময়ের ব্যবধানে আপনারা দেখতে পাবেন। এখানে আরেকটা বিষয়, যদি এটা 3W এর কথা, ওয়ার্ক, ওয়াইফ এন্ড ওয়েদার, এটা এখন কতটুকু প্রযোজ্য? এটা সবসময় প্রযোজ্য, কারণ ইউরোপের ওয়েদার সবসময় চেঞ্জেবল, কখন কী হয় কেউ বলতে পারে না। এই হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি, এটা হয়, এটা ইউরোপের কালচারের সাথে যায়। সো এটা চেঞ্জেবল। ওয়াইফের বিষয়টা হচ্ছে যে এটা ডিপেন্ড করে মানুষের পারিবারিক এবং ব্যক্তিগত ভ্যালুজের উপরে। বহু ফ্যামিলি আছে যারা জীবনের পুরো অংশটাই তার বাচ্চা কাচ্চা, সংসার, ফ্যামিলি নিয়েই কাটিয়ে দিয়েছে।
আবার অনেকে আছে দেখা গেছে যে তারা একটা সময়ে ব্যবধানে দেখা গেছে যে দ্বিতীয় বিয়ে, যদিও ওই দেশে নিয়ম নাই, কিন্তু ওই দেশে ডিভোর্স করে সে বাংলাদেশ থেকে এসে আর একটা বিয়ে করে চলে গেছে। এরকম ঘটনা আছে, কিন্তু ডেফিনেটলি ওখানে ফ্যামিলি ভ্যালুসটা অনেক, বিশেষ করে ওই দেশি সাদাদের ফ্যামিলিগুলোতে যে দেখবেন যে নানা নানি এরা আছে, এখনও দাদা দাদি আছে, তারা নাতি নাতিদের খুব মানে আমাদের দেশের মতো করেই মানুষ করে। তো ফলে ওখানে যে পারিবারিক বন্ধনটা এটা বেশ দৃঢ় এবং এটার প্রতি তাদের মনোযোগ খুব বেশি। বাঙালি বা অন্যান্য আমরা ফরেনার বা মানে প্রবাসী যারা আছি তারাও যথেষ্ট সচেতন, পরিবার নিয়ে থাকার চেষ্টা করে। অল্প কিছু ঘটনা তো এদিক ওদিক আছেই। আর একটা কী বললেন, ওয়েদার ওয়াইফ, আর একটা ওয়ার্কটা আসলে এখন যেটা বললাম যে আসলে অড কাজ থেকে অনেকে বের হয়ে যাচ্ছে। আগে বেশিরভাগ ছিল রেস্টুরেন্ট বিজনেসের উপর ডিপেন্ডেন্ট, তারা শুধু ওই ক্যাটাগরির মানুষজন নিত এবং তাদের শিক্ষাগত যোগ্যতা একেবারেই ছিল না। কিন্তু এখন আবার ব্রিটিশ ল কড়াকড়ি হওয়ার কারণে IELTS না থাকলে যেতে পারবেন না, ইংলিশ না জানা থাকলে আপনি ওই দেশে অ্যাক্সেস দিবে না, যে কারণে একটা মোটামুটি এডুকেটেড ছেলে ছাড়া যেতে পারে না বা মেয়ে ছাড়া যেতে পারে না, যে কারণে এখন আপনার রেস্টুরেন্ট ওয়ার্ক বলেন বা নিচের গ্রেডের কাজই বলেন, সেখানেও তাদের ন্যূনতম যোগ্যতা অন্তত ইংরেজিতে কথা বলার শো করতে হয়। তো ইংরেজিতে তো আমাদের অশিক্ষিত লোক আসলে ওইভাবে কথা বলতে পারেন না। সো দেখা যাচ্ছে যে এখন যারা যাচ্ছেন তারা কম বেশি শিক্ষিত, মিনিমাম ইন্টারমিডিয়েট পাস অথবা গ্রাজুয়েশন করা। সো ডেফিনেটলি সামনে হয়তো এই আপনি যেটা বলছেন এটার কিছু, বিশেষ করে এই ক্ষেত্রটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, এই কাজ পরিবর্তনের ক্ষেত্রে কোনো বেশি হ্যাসেল পোহাতে হয় না? এটা একদমই নাই, ওখানে খুবই চমৎকার সিস্টেম, আমাদের দেশের মতো না। আপনি যে কোনো যত বড় কাজই করেন, সরকারি বেসরকারি যেখানেই করেন, আপনি তাদেরকে নির্দিষ্ট প্রত্যেকটা জবের একটা ক্রাইটেরিয়া থাকে। আপনার যে জবে যেরকম, কোনো জবে থাকে আপনার 1 সপ্তাহ নোটিশ, কোনো জবে 2 সপ্তাহ, কোনো জবে 4 সপ্তাহ। সো এটা একটা জবের যখন আপনি জয়েন করবেন তখন আপনাকে যে কন্ট্যাক্ট পেপার দেওয়া হবে ওখানে বলাই থাকে। সো আপনি ওই অনুযায়ী আপনি যদি কোনো চাকরি ছাড়তে চান, আপনি ওখানে ওই জবের যে কন্ট্যাক্ট পেপার আছে আপনার সাথে, যে কন্ট্যাক্ট আছে প্রতিষ্ঠানের, সেই অনুযায়ী আপনি হয়তো 4 সপ্তাহ নোটিশ আছে, আপনি 4 সপ্তাহ আগে বলে দিবেন যে ভাই আমি 4 সপ্তাহ পরে নাই, বা শেষ, আপনাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। এটা আপনি যে পেশায় আছেন সাংবাদিকতা, এটা করতে গিয়ে আপনার জীবনের চরম কোনো মানে তিক্ত অভিজ্ঞতা আছে কিনা? আছে তো অবশ্যই, কারণ হচ্ছে যে বিদেশে আসলে প্রবাসে আমরা যারা সাংবাদিকতা করি তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের অল্টারনেটিভ কাজের জন্য আমাদের আগে থেকে একটা সিকিউর প্লেস থাকতে হয়, কারণ আপনি তো ওই দেশে একটা খরচ আছে, আপনাকে চলতে হবে। তো আপনাকে ন্যূনতম বাসা ভাড়া, খাওয়া এবং পরিবার মেনটেন করার মতো ন্যূনতম ইনকাম থাকতে হবে। টেলিভিশন বা পত্রিকায় যারা কাজ করেন এটা অনেকটা ভলেন্টারি, কারণ ওখানে ইনকাম, এই সেক্টরে ইনকাম জেনারেট করা ওই প্রতিষ্ঠানের জন্যও ডিফিকাল্ট, এবং একজন সাংবাদিক ওই পরিমাণ সম্মানও পায় না, যে কারণে অনেকেই যোগ্য সাংবাদিক যারা সরে গেছে, অনেকেই হয়তো ফ্রিল্যান্সিং করতেছে। বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়াতে যেহেতু ইনকামের একটা সুযোগ তৈরি হয়েছে, অনেকে সোশ্যাল মিডিয়াতে ইনকাম আসার কারণে তারা বের হয়ে মানে টেলিভিশন বা পত্রিকা সেক্টর থেকে বের হয়ে ব্যক্তিগতভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করছে। বাট কম বেশি দেখা যায় সবাই অন্য কোনো আর একটা কাজ সাথে রাখে, কারণ চলতে তো হবে, এখান থেকে ইনকামটা ওইভাবে আসে না। তো সেই ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতা আছে। এক সময় দেখা গেছে খুব ন্যূনতম বেতন পেতাম, কিন্তু টেলিভিশনটা ছাড়া হয়নি, পত্রিকাটা ছাড়া হয়নি। এটা নেশার মতো, মানে আমি বহুবার ছাড়তে চাইছি, হ্যাঁ, অথচ আমি হয়তো অন্য সেক্টরে গেলে আমি আজকে হয়তো লিজেন্ডারি কিছু হওয়ার সুযোগ ছিল, অথবা ভালো কিছু হওয়ার সুযোগ ছিল, আমি বলবো না যে হতে পারতাম, সুযোগ ছিল। কিন্তু দেখা গেছে যে এই পেশাটা কেন যেন আমাকে ছাড়ে নাই বা আমি ছাড়তে পারি নাই, যে কারণে ঘুরে ফিরে হ্যাঁ যখনই যেতে চাই তখনই আবার টেনে এক্স্যাক্টলি। বাট ইনকামের দিক থেকে এই সেক্টরে আমরা যারা আছি তারা খুব বেশি ধনী হতে পারি নাই, কোনো রকমে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। এই খাদ্যাভ্যাসে কোনো ঝামেলা হয় না ওখানে, বিশেষ করে ব্রিটেনে। আমি তো বহু দেশে থাকছি, এর আগে রাশিয়াতে থাকছি, তো খাবার দাবার ওইভাবে বাঙালি খাবারের সন্ধান পাওয়া, মরিচ পকেটে রাখতে হতো, পাওয়া যেত না। এই প্রবলেমগুলো নেই ওখানে, বাঙালি অনেক, বিশেষ করে সিলেটিদের এই জন্য ধন্যবাদই দিতে হয়। তারা ব্যবসা বাণিজ্য এবং পরিবেশটা এমন করে রাখছে যে বাঙালি আপনি বাংলাদেশে যেগুলো পাবেন না সব ওখানে পাবেন। ওই যে দেখবেন কিছু বিজ্ঞাপনও আছে, একদম এখান থেকে মাছ মারতেছে, ওইটা টাটকা মাছ লন্ডনে পাওয়া যাচ্ছে, এখানে আপনি কিন্তু ওই সাইজের বড় সাইজের মাছ বা টাটকা পাচ্ছেন না। সো খাদ্যের ব্যাপারে আমরা খুবই হ্যাপি লন্ডনে, বিশেষ করে যারা থাকি। প্রপার বাংলাদেশি খাবার যারা পছন্দ করে তারা খেতে পারে, কেউ যদি খাদ্যাভ্যাস চেঞ্জ করে এটা তো তার পার্সোনাল। বাট আপনি বাঙালি যে খাদ্যাভ্যাস এটা কন্টিনিউ রাখার জন্যে কোনো প্রতিবন্ধকতা ওখানে নাই, সব কিছু অ্যাভেলেবল।
এখানে যে সাদা কালোর যে ডিসক্রিমিনেশনটা, আপনার বৈষম্যটা, এটা মাঝে মধ্যে শোনা যায়, আসলে কতটুকু? বৈষম্য নিয়ে আমরা সবসময় কথা বলি, কিন্তু আমরা আসলে চিন্তা করি না যে আমরা নিজেরা কতটুকু বৈষম্যের বাইরে। আপনি দেখেন এই জেন্ডার বা রেস, এই যে বৈষম্যের যে বিষয়গুলো আমাদের সমাজে আছে, আপনি দেখবেন যে আপনি যদি আঞ্চলিকতার দিকেও দেখেন, এটাও তো বৈষম্য। আপনি হয়তো আমি সিলেটি, আপনি নন সিলেটি, আপনাকে আমি একটু, আমার একজন সিলেটি পাইলে আমি প্রায়োরিটি দিব, আপনাকে দিব না। আবার আপনি নোয়াখালী, আমি হচ্ছে নন নোয়াখালী, আপনি আপনার নোয়াখালী একজনকে পেলে যেভাবে দিবেন, আমাকে দিবেন না। এটা এখানেও আছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা বিদেশে যাই তখন এটাকে আমরা খুব হাইলাইট করি, অথচ যখন ওই মানুষেরই ব্যক্তিগত বা ওর সামাজিক অবস্থানে আসবেন, দেখবেন যে সে তার এলাকার লোককে যত প্রায়োরিটি দিচ্ছে, তার এলাকার বাইরের লোককে ওইভাবে প্রায়োরিটি দিচ্ছে না। কিন্তু এটাকে সে কিন্তু বলতেছে না যে জেন্ডার বৈষম্য অথবা কি বলে আপনার কি বলে স্ববিরোধিতা, অথবা এটাকে বলতেছে না। কিন্তু যখনই সাদা কালোর বিভেদ আসতেছে তখন কিন্তু আমরা বলতেছি হ্যাঁ ওইখানে আছে সাদা কালোর বিভেদ, এটা থাকবেই, এটা আমাদের মধ্যেও আছে। তো এটাকে সুপারসিড করে আমাদেরকে চলতে হয়, যেহেতু আমরা অন্যের দেশে আছি। সব কিছু দিন শেষে আমরা কিন্তু পরগাছার মতো আরেকটা দেশে আছি। এটা কখন মনে হয় যে আসলে পরদেশে আছি? এটা আসলে সবসময় মনে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা, যেমন ধরেন আমরা যেটা বলি আমাদের দেশ 200 বছর শাসন করে গেছে, আমরা কিন্তু এখনও ব্রিটেনে গিয়ে নাগরিকত্বের জন্য আমরা লাফাই, অথচ সামান্য কিছু বছর আর একটা দেশ শাসন করে গেছে, আমরা তাদেরকে এখনও আমাদের সহ্য হয় না। তো বৈষম্য তো সবখানেই। এখন যেটা হচ্ছে যে ওখানে গিয়ে ওখানকার যে ফ্যাসিলিটিস, ওখানে যে মানে পাসপোর্টের যে ভ্যালুজ, অর্থনৈতিক যে অবস্থা, সব কিছু মিলে আমরা অনেকেই হয়তো প্রাউড ফিল করি যে ওই দেশের নাগরিক, যে কারণে আমরা হয়তো বাংলাদেশকে খাটো করে দেখি। আবার ওখানে বহু মানুষ আছে, যাদের বড় সংখ্যার মানুষ আছে, যারা নিজের দেশকে এখনও ভালোবাসে, মনে করে যে ওইটাই আমার দেশ। সো এটা আসলে ডিপেন্ড করে, মানে এমন না যে আপনি একরকম আমরা তো ডিফারেন্ট মানুষ, তো আমাদের মধ্যে পার্থক্য থাকবেই। মানবাধিকারটা কিভাবে রক্ষা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে অনেকে বলে যে, বিশেষ করে ওখানে যারা স্কলার আছে তারা বলে যে এই ব্রিটেনের মতো এই ধরনের কান্ট্রিগুলোতে শুধু যদি ইসলামটাই থাকতো, শুধু শব্দটা বা এটার যে প্র্যাকটিসটা থাকতো, তাইলেই হতো। ওরা এত বেশি আমাদের ধর্মীয় রীতিনীতি যেগুলো আছে, যেগুলোকে না করা হয়, ওরাও সেটা না করে। অল্প কিছু বিষয় বাদে আমরা ধর্মীয় যে শিক্ষাগুলো আমাদের মধ্যে দেয়া হয়, যেটা আমরা প্র্যাকটিস করি না, ওরা করে। নৈতিকতা। তো এই ধরনের বিষয়গুলোতে আসলে ওরা এত বেশি সচেতন, ফলে ওদের মানবাধিকার এই বিষয়গুলো ওখানে খুবই সোচ্চার এবং খুবই স্ট্রংলি মেনটেন করা হয়। আদালত আছে, আদালতে অন্তত আপনি এটার ব্যাপারে খুব এতটুকু বিশ্বাস আছে যে আপনি অন্তত একটা কিছু স্পেসিফিক কেস ছাড়া, যদি খুব সিরিয়াস লেভেল, ওই যে যেটা বললেন জেন্ডার রেস বা এই ধরনের যে বৈষম্যের বিষয়গুলোর, এটার একটা সার্টেন লেভেল আছে। আপনি নির্দিষ্ট লেভেল পর্যন্ত একদম সব কিছু ইকুয়ালি সাপোর্ট পাবেন। আপনি যখনই ওইটা সুপারসিড করবেন তখন হয়তো কিছু বৈষম্য আপনি পাবেন, কিন্তু নর্মাল সাধারণ জনগণ যারা আছে তারা সবসময় তাদের যে স্বাধীনতার বিষয়গুলো, এগুলো মেনটেন করা হয় সঠিকভাবে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে বাংলাদেশ থেকে পাচার হয়ে অর্থ এই ইংল্যান্ডে চলে যাচ্ছে, তারা অনেক কথা বলে, কিন্তু তারা এই অর্থগুলো কি ফেরত দেবে বলে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার। সেখানে হচ্ছে যে অর্থ আপনি নিয়ে গেলেই যে ওখানে ইউটিলাইজ করতে পারবেন, বিষয়টা এমন না। ওখানে মানে সরাসরি আপনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাবেন, ওখানে আপনি জমা করবেন ব্যাংকে, এত সহজ না। এটা অনেক প্রক্রিয়া আছে। ধরেন এখান থেকে টাকাগুলো বাংলাদেশে সরাসরি কেউই নিতে পারে না, বিশেষ করে ইউকেতে কেউ নিতে পারে না। টাকাগুলো কিভাবে নেয়? টাকাগুলো নেয় হচ্ছে ব্যবসায়িক মাধ্যমে। দেখা গেল যে ওখান থেকে আপনাকে একটা পারপাস বিজনেস করতেছে সে তখন এখানে দেখাচ্ছে, এখানে যে আপনার ইনভয়েস করতেছে, ওভার ইনভয়েস করতেছে, বেশি টাকা পাঠিয়ে দিচ্ছে। ওরা ওখানে আবার প্রোডাক্টের দাম ওইভাবে ধরে দেখাচ্ছে এটা আমার ইনকাম। সো আবার সেখানে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে রাখতেছে, ফলে ওইটা বৈধ। আর আপনি এখান থেকে যদি আপনি মনে করেন যে 1 মিলিয়ন পাউন্ড আপনি পকেটে করে নিয়ে যে ব্যাংকে ঢুকায় দিবেন, এত সহজ না। আপনাকে ধরবে, আপনি ওখানকার সরকার আপনাকে ধরে ফেলবে। আপনি এই টাকা পেলেন কোথায়, এটা সোর্স কি, আপনাকে প্রুভ করতে হবে। সো এই জন্যে একদম সহজভাবে নেওয়া যায় না। তো বাংলাদেশে যেটা হয় সাধারণত ব্যবসায়িক মাধ্যমে ওভার ইনভয়েস করে নেওয়া হয়। অনেক সময় দেখা যাচ্ছে এই টাকাগুলো ট্রান্সফার করা হয় মিডল ইস্টে কোনো দেশে, যেই দেশের সাথে ইংল্যান্ডের টাকা ট্রানজেকশান আছে, তারা ওখান থেকে কোনো ব্যবসায়িক চেইনের মাধ্যমে ওই টাকাগুলো নেয়। অথবা ওই যে ভার্জিন আইল্যান্ড বা কিছু ওই যে আইল্যান্ডগুলো আছে, যেখানে আপনার ওই যে ব্যাংকিং চ্যানেলগুলো আছে, সেখানে আপনি মিলিয়ন টাকা রাখেন, কেউ জিজ্ঞেস করবে না, ওখানে ট্যাক্স ফ্রি। সো ওই জায়গাগুলোতে আপনি টাকা রেখে ওখানে বিজনেস পরিচালনা করেন। ওখান থেকে আপনি কিন্তু ব্রিটেনের ব্যাঙ্কগুলোতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। সো ওখান থেকে, যেটা এর আগেও আপনি দেখছেন অনেক নিউজে এই ধরনের, অনেকে বাড়ি কিনছে, গাড়ি কিনছে, এগুলো নিউজ এসছে। সো তারা ওই পারপাসটা ইউজ করে। ইংল্যান্ড দীর্ঘদিন ধরে মুরুলিপনা করছে, তাদের মুরুলিপনার মূল মন্ত্রটা আপনার কাছে কি মনে হয়?
তাদের ল অ্যান্ড অর্ডার খুবই স্ট্রিক্ট, খুবই সুন্দর। ইভেন আপনি যদি মন্ত্রীও হন এবং আপনি যদি অপরাধ করেন আপনাকে ধরা হয়। তো একটা রাষ্ট্র যদি তাদের কাঠামোগত বিষয়গুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো খুব ক্লিয়ার থাকে, তখন সে অন্য জায়গায় গিয়ে মাতুব্বারি করতে পারে। আপনি যদি আপনার পায়ের নিচে মাটি শক্ত রাখেন, তখন আপনি কিন্তু জোর দেখাইতে পারবেন না। আপনার নিজেরই যদি দুর্বলতা থাকে, আপনি পারবেন না। তো আমাদের যেটা হচ্ছে যে আমাদের মাটিগুলোকে আমরা নিজেরাই এটাকে এমন নরম করে ফেলেছি যে এখানে আসলে আমাদের স্ট্রেংথটা কমে গেছে, যে কারণে তারা মরুলিপনা করে আর আমরা করতে পারি না। আপনার কাছে মনে হয় আর কতদিন তারা মরুলিপনা করবে? এগুলো তো আসলে খুবই আপেক্ষিক বিষয়, কারণ তারা এখনো পর্যন্ত সব কিছু মেনটেন করে যাচ্ছে। আপনি আপনার সমস্যা হচ্ছে আপনি তার কাছে বিচার নিয়ে যাচ্ছেন, এটা তো তাদের দোষ না, এটা তো আপনার আমার দোষ। আপনি আমার উপরে আপনার সাথে আমার এই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব, আপনি করতেছেন কি আমার নামে তাদের কাছে বিচার দিচ্ছেন, আবার আমি আপনার এই বিচারের জন্য আমিও তাদের ধন্যবাদ দিচ্ছি। ফলে তারা তো মরণের সুযোগটা তাদের তখনই আসে। আমরা যদি মিউচুয়াল করে নিজের দেশটা ঠিক মতো চালাতাম, তাহলে তো তাদের কাছে আমাদের যেতে হতো না। আর যদি যেতে না হতো, তাহলে তারা মরণের সুযোগ পেত না। এটা খুব ক্লিয়ার। যারা ইংল্যান্ডে যাচ্ছেন অনেকেই চ্যারিটির দিকে খুব নজর দিচ্ছেন, আপনিও সেটা মনে হয় করছেন, মানবাধিকার থেকে শুরু করে অন্যান্য চ্যারিটি। এটা কি সহজ নাকি নীতির মধ্যে কিছু আছে? এটা খুবই চমৎকার একটা জায়গা। আসলে দেখেন, বিদেশে যারা থাকে তাদের, আপনি এখানে আপনার খাবার বেঁচে গেলে আপনি গরিবকে ডাক দিয়ে দিচ্ছেন, যদিও এটা ইসলাম ওইভাবে বলে না, বাট আমরা করছি। খাবারটা নষ্ট না করে গরিবকে দিয়ে দিচ্ছি। আবার দেখেন, আপনি একটা ভালো পোশাক কিনতেছেন, আপনার কাছে কিছু এক্সট্রা টাকা আছে, ঈদ আসতেছে, আপনি গরিব আশেপাশে পাচ্ছেন, দিতে পাচ্ছেন। ওখানে এই সুযোগগুলো নাই। সবাই একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে। জীবনযাপন চালানোর জন্য অসুবিধা হলে সরকার তাকে সাপোর্ট দিচ্ছে, যারা গরিব তাদেরকে সরকার সাপোর্ট দিচ্ছে। এখন যেটা হচ্ছে যে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট টাকা তাদের হাতে থাকে, এবং আমরা যারা মুসলমান তাদের একটা দায়বদ্ধতা আছে। তারা আমাদের আঞ্চলিক, সামাজিক, পারিবারিক যে গরিব মানুষ আছে তাদের জন্য আমাদের ফিল হয়, আমরা চেষ্টা করি তাদেরকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যে। তো তখনই আমরা আসলে চ্যারিটেবল কাজে ইনভলভ হতে, মানে চ্যারিটিতে ডোনেশন করতে চাই। কারণ হচ্ছে যে আমরা যারা বিশেষ করে লন্ডনে থাকি, সেখানে আমরা সারা দুনিয়াকে দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা দেখছি কোথায় কি সুবিধা আছে, অসুবিধা আছে। যেখানে দেখছি যে মানুষ কঠিন অবস্থায় আছে, খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তখন আমাদের মন কাঁদে। আমরা হিউম্যান বিং, আমরা মানুষ। আর আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে মানবিকতা একটু বেশি, যে কারণে বাঙালিরা কিন্তু অনেক বেশি ডোনেশন করে। ইভেন যার কাছে 100, যে আপনাকে বললাম, যার কাছে 100 পাউন্ড আছে, সে পারলে চেষ্টা করে, বিশেষ করে গরিবরা অনেক ডোনেশন করে। আমি এরকম যেহেতু আমি এটার সাথে ইনভলভ, আমি দেখেছি একটা মানুষ তার পকেটে যদি 100 থাকে, 100ই দিয়ে দেয়, বাকিটা সে চিন্তা করে না। হয়তো বড় লোকরা একটু কম দেয়। তো গরিব মানুষের মধ্যে অন্যকে হেল্প করা বা মধ্যবিত্ত যারা আছে ওখানে, তাদের মধ্যে প্রবণতা অনেক বেশি, যে কারণে আর তারা যেহেতু সরাসরি কাউকে হেল্প করতে পারছে না লোকাল এরিয়াতে, এই জন্য তারা এই চ্যারিটেবল সেক্টরে পয়সা দিচ্ছে, ওদের মাধ্যমে তারা এইসব আমাদের মতো দেশগুলোতে সহযোগিতা করতেছে। শেষ প্রশ্ন, জি, শেষ জীবনে কি করবেন? বাংলাদেশে ফিরবেন না ওইখানেই থাকবেন? এটা তো আমার দেশ, সবসময় তো মন টানে। আমি তো, আপনি জানেন, বছরে প্রায় 3-4 বার আসা হয়। এই যে 16 তারিখে গেছি নভেম্বরে, আবার চলে এসেছি। তো যখনই আসি, মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় আমার দেশে ফিরে এসেছি। মানে তখন ওই ফিলিংসটা আপনি বুঝবেন না যারা আছেন। যদি বাইরে থাকতেন, আপনি পা দিলেই মনে হতো যে এতদিন পরে দম ছাড়লেন, এরকম। তো এই অনুভূতি থাকেই। তারপরেও কিছু দায়বদ্ধতা, কিছু পারিবারিক, সামাজিক কিছু ইনভলভেন্সি থাকে, যেটা আপনি ইগনোর করে চলে আসতে পারেন না। তো সব কিছু মিলে আছি, ভবিষ্যৎ আল্লাহই ভালো জানে। তবে ডেফিনেটলি দেশের তো টানবেই, এটা তো অবধারিত। সো যদি সম্ভব হয় সব কিছু ম্যানেজ করে, বাচ্চারা একটু বড় হলে, তারা যদি ক্যাপাবল হয়ে যায়, তখন হয়তো সুযোগ হলে দেশে চলে আসবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দৈনিক সংগ্রামের স্টুডিওতে আসার জন্য। আবারও আপনাকে পাবো নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে শেষ করছি প্রবাস জীবন অনুষ্ঠান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি কিছু বলেন দেশবাসীর জন্য। সম্মানিত দর্শক যারা দেখছেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসে আছি, আরও বেশি যাতে দেশের সাথে সম্পৃক্ত থাকতে পারি, দেশের বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে কল্যাণের কাজে আমরা যাতে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। আমাদের পারিপার্শ্বিক, সামাজিক এবং অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, এগুলোতে যাতে আমরা যারা প্রবাসে একটু ভালো জীবন, যারা আল্লাহ পাকের মেহেরবানি আমরা একটু ভালো জীবনে আছি বলা যায়, তারা অন্তত আরও সচেতন হব, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনকে আরও বেশি সহযোগিতা করব। সার্বিকভাবে দেশটা যাতে এগিয়ে যায়, বৈষম্য এবং আমাদের ভিতরে বিভেদটাকে দূর করে আমরা প্রবাসে যারা থাকি, তারা যাতে আমাদের দেশীয় রাজনীতির মতো করে আমরা বাইরে নিজেদেরকে বিভাজিত না করে সম্পৃক্ত থাকি, একসাথে থাকি,
সেই জন্যে সেই প্রচেষ্টাই যেন আমাদের থাকে। আমাদের জন্য দোয়া করবেন, দেশের সবার আমাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করে আমাদের প্রতি আপনারা সবসময় ভালোবাসা দেখান। কৃতজ্ঞতা জানায় আমিও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।